সাধারণভাবে বললে ট্রাম্প যে নীতিতে আগাচ্ছে, ভেনেজুয়েলা দখল কি পানামা দখলের হুমকি দেওয়া, এর মধ্যে সাধারণ জিনিসটা কি আছে এর সম্পর্কে এখন একটু কিছু কথা বল। প্রথম এটা দেখেন, ট্রাম্পের আগানো নীতিটা কি। নীতিটা খুব সহজ, যেই দেশের যেটা আমার ভালো লাগছে, আমি আমেরিকা, ওই দেশের ওইটা আমার চাই, এটা হচ্ছে তার নীতি। এবং আমি বলছে পরিষ্কার করে, কোনো রাগ ডাক না করে, আমি কোনো আন্তর্জাতিক নীতি মানি না, এগুলো আমার দরকার নেই। আসলে কি বুঝাচ্ছে ট্রাম্প? ট্রাম্প বুঝাচ্ছে যে আমি এখন এমন জায়গায় পড়ে গেছি, আমার এখান থেকে উঠার কোনো পথ নেই। কারণ আমি যে গ্লোবাল ইকোনমিক পাওয়ার ছিলাম, পলিটিক্যাল পাওয়ার ছিলাম, এইটার এখন থার্ড পার্ট রাখা যাচ্ছে না। খরচ খরচা অনেক বেড়ে গেছে, আমাকে এই নেতৃত্বের পর্যায় থেকে আমাকে সরাই ফেলতেছে। মানে বাস্তবতা, কেউ চাইলেও আমাকে ঠেকায় রাখতে পারবে না যে আমি যেন আগের অবস্থায় থাকতে পারি, কারণ আমার ইকোনমিটা ভেঙে পড়ছে। কিন্তু আমি করব কি এখন, সামরিক শক্তি যেহেতু এখন আমার আছে, এইটাকে ব্যবহার করে আমি এই উৎপাত করব। স্টাইলটা খুব সহজ। আমি প্রথমে বলবো অমুকটা আমার ছিল, ভেনেজুয়েলার ক্ষেত্রে বলতে ওরা আমার তেল চুরি করছে, কি কাণ্ড। আচ্ছা, আবার যখন ফর্মালি চার্জটা আনলো মাদুরোর এগেনস্টে, ওখানে কিন্তু কোথাও নাই আমার তেল চুরি করছে। আমেরিকার তেল চুরি করছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা তো দক্ষিণ আমেরিকায়, আমেরিকান ভূখণ্ডের তেল ও চুরি করবে কেমনি? না, সেটার কোনো এলাবোরেট করে নাই, তার সে দাবিও সে স্পষ্ট করে নাই কোথাও, বা আদালতে মামলা দেওয়ার সময় এই নিয়ে কোনো মামলা নেই। দিয়ে এখন বলতেছে যে পুরো ভেনেজুয়েলা আমি যে দখল করেছি, এখন ওখানে আমরা ইনভেস্ট করে আমরা পরে দেখবো নি কখন এটা ছেড়ে দেওয়া যায়। এবং আমরা প্রায় $100 বিলিয়ন বিনিয়োগ করবো তেলে। এইটা নিয়ে খুব লাফায় লাফায় যারা আমেরিকান তেল কোম্পানিগুলো আসছিল, তারা এবার দুই দ্বন্দ্ব পেয়েছে, কয় কি 100 বিলিয়ন, এই 100 বিলিয়ন টাকা বাইর করে আনতে আরো 100 বছর লাগবে, ওখানে থাকতে হবে আমাদেরকে। থাকতে পারবো? যদি থাকতে না পারি তাহলে আমার এই বিনিয়োগটাই তখন আটকে যাবে, তখন কি হবে? এই প্যাচালা করতে পড়ছে। কিন্তু আওয়াজটা হলো এরকম আর কি। তাহলে সার কথাটা কি দাঁড়ালো, যে আমি আন্তর্জাতিক কোনো নিয়ম বানানোর মান, তাহলে কোথায় যাবো আমি? একদম প্লেন অ্যান্ড সিম্পল কথাটা বললে, আমি ট্রাম্পের কথার মানেটা হলো যে আমি 1945 সালের আগের যে দুনিয়াটা ছিল, যেমন আগের দুনিয়া বলতে আগের দিনের মধ্যে কি কি ছিল না যে এখন আছে। ইম্পর্টেন্ট জায়গা হলো জাতিসংঘ বলে কোনো প্রতিষ্ঠান নেই, ইন্টারন্যাশনাল ল বলে কিছুই নেই, কনভেনশন আপনারা বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু জিনিসটা সহজ আসলে। আন্তর্জাতিক ল বলতে এটা কোনো একটা কনস্টিটিউশন নাই যে কনস্টিটিউশন আন্ডার এগুলো ল তৈরিছে, না, এরকম না জিনিসটা। এটা হচ্ছে এক একটা ইস্যু বেসড একটা সম্মেলন ডাকা হয়েছে। এই ইস্যুতে আমরা রাষ্ট্রগুলা মিলে একটা সিদ্ধান্ত নিতে চাই, যাতে পরবর্তীকালে এই আইনের ভিত্তিতে এই যে নয়া যে কনভেনশনের যে পাশ হবে, যে গৃহীত যে প্রস্তাবটা, উঠে হয়ে যাবে তখন আন্তর্জাতিক আইন। এটাকে আমরা বলি কনভেনশন। এটা পাশ করে ভিতরেও শেষ হবে না, আবার আরো ছাড় দিয়ে রাখে ওটা। এরপরে বলে যে কনভেনশনটা রেডি হয়ে যাওয়ার পর দাঁড়ায় গেল, কিন্তু এরপরে যে যে দেশ ওটাতে সাইন করবে, আর একটা সিগনেচার, কিন্তু এটা ওই আগেকার যখন মূল ড্রাফটটা বানানো হচ্ছে ওতে কে কে সাইন করছে ওইটা না, ওটা তো একটা হয়ে গেল। একসঙ্গে বসবে একটা জায়গায়, ইউএন এর সদস্যদের সবাইকে ডাকবে, ওখানে সবাই সেখানে ওয়েলকাম, এবং তার মতামত বক্তব্য দিতে পারবে। এরপরে এখানে একটা একসাথে মিলে একটা আইন তৈরি হলো, একটা আন্তর্জাতিক রুল তৈরি হলো, ওইটাকে বলা হচ্ছে কনভেনশন। আর এই ধরনের অসংখ্য কনভেনশন আছে, এই কনভেনশন গুলো আবার এর রক্ষক কার কাছে এটা থাকবে। এটা আগের দিকে অনেক ইউএনেরই অনেক প্রতিষ্ঠানের মধ্যে থেকে গেছিল, পরে সেগুলোকে এক জায়গায় জড়ো করে এখন যেটা ইউএনএ হিউম্যান রাইট অফিস বলা হয়, পরিচিত করার দিক থেকে এইভাবে বাক্যটা বলি, ইউএনএর হিউম্যান রাইট অফিস, কিন্তু ইউএনএর ওই প্রতিষ্ঠানের নাম হলো OHCHR, অফিস অফ হাই কমিশন অফ হিউম্যান রাইট, OHCHR। এর হেড অফিস হলো জেনেভাতে।
নিয়োগ না, কিন্তু ইউএনের অফিসগুলার দুইটা বড় বড় ভাগ করা যায়, নিয়োগ বেসড আর একটা হলো জেনেভা বেসড। তো এটা জেনেভা বেসড অর্গানাইজেশন। তাহলে মুখে বলার সময় বলি এটা ইউএনের হিউম্যান রাইট অফিস, ইউএনএইচআরও বলতে পারি, কিন্তু সাংগঠনিক নাম হিসেবে এটা হলো OHCHR। তাহলে ও হলো এটার হেফাজতকারী, তার কাছে এগুলো সব রাখা আছে, এবং ওই আইনের ভিত্তিতে আপনি এবার কোনো দেশ দোষী কি না দোষী এটা নিয়ে তর্ক করতে পারেন ইউএন এর কোনো বডিতে অথবা আইসিসি কোর্টে। তো এগুলো হচ্ছে কনভেনশন। এরকম কনভেনশন ল যত কিছু হয়েছে বিভিন্ন সময় সবই হচ্ছে কিন্তু 45 পরে, বেশ মানে অলমোস্ট 99% বেশি। আগে বোধহয় একটাই সবচেয়ে পুরনো রেড ক্রসের আইন, যেটা একটা দেশ যুদ্ধ লাগছে আর দেশ যুদ্ধ করতেছে, যুদ্ধের মাঝখানে অ্যাগ্রি করছে তারা দুই রাষ্ট্র যে ঠিক আছে বহু লোক এখানে মরে পড়ে আছে, দুই দেশ এগুলো উঠায় নিয়ে সৎকার করার মতন কেউ নেই। তখন থার্ড পার্টি রেড ক্রস ওখানে যাবে, তার ভলেন্টিয়ার নিয়ে মারা যাওয়ার লোকগুলোকে নিয়ে সৎকার করবে, অন্তত আইডেন্টিফাই করবে অন্তত। তাহলে এই যে থার্ড পার্টি একটা কেউ যেতে পারবে, এটা হচ্ছে রেড ক্রস কোথায় যেতে পারবে পারবেন, এই বিষয় আইন একটা আছে, এটা ইয়ের বাইরে, কিন্তু ইউএন এর জন্ম আরো আগেকার এরকম 2-4টা কনভেনশন আছে, কিন্তু বেশিরভাগই তৈরি হচ্ছে 45-এ জাতিসংঘের জন্ম হওয়ার পরে। ট্রাম্পের কথা হচ্ছে যে আমি আন্তর্জাতিক ল দরকার নাই, অলরেডি সে বলেছে আমি 66টা এরকম কনভেনশন আর ইউএন এর বডি থেকে বাদ করে নেব নিজেকে, আমি আমেরিকার ওখানে থাকবে না। এই কথাগুলো বলতেছে কেন, কিসের ভিত্তিতে বলছে? এই জন্য যেহেতু আমি এখন ইন্টারন্যাশনাল ল ভঙ্গ করব, এই জন্য বলে দিচ্ছে আমার এগুলোর দরকার নাই, আমি এগুলোতে নাই। সো এই কথা বলে সে কি আইসোলেটেড হয়ে যাবে না? এই জন্য বলছি এটা হলো 45 সালের আগে চলে যাওয়া। আগে চলে যাওয়া মানে যেমন আরেকটা মানে করি, ব্রিটিশরা আসছে, ব্রিটিশ কারা আসছে? একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ডের রেজিস্টার্ড একটা কমার্শিয়াল কোম্পানি। কোম্পানি কি কিনছে, কি জন্য আসছে? সে কিনছে জাহাজ, গোলা বারুদ, রুস্তম কিনে জাহাজে ভরে নিয়ে রওনা দিয়েছে। তৎকালীন অভিভুক্ত ইন্ডিয়া দখল করছে, দখল করে এবার ওখান থেকে যা মালামাল পায় এটা নিয়ে গিয়া ইংল্যান্ডে বেচে। এই হলো কলোনিয়াল কোম্পানি, এটার নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানি কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট আসে নাই, প্রথম 100 বছর এই পুরা ইন্ডিয়া শাসন করছে, কলোনি ইন্ডিয়া বানাইছে, শাসন করছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 100 বছর পরে সিপাহী বিদ্রোহের সময় তারা যখন পরাজিত, মানে খারাপ অবস্থা, পরাজিত না, এইটা দেখে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে না তুমি পারবা না, তুমি সরো, আমি এটা টেক ওভার করবো, আমি শাসন করবো, তোমার যা লাগে দেবা নেই তোমার। এই জন্য হলো 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা হয়, 1858 সাল থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি এটা টেক ওভার করে। এটি ছিল কলোনি শাসন। তাহলে এই কলোনি শাসন সম্ভব ছিল জাতিসংঘে জন্ম হওয়ার আগে, পরে সম্ভব না। তাহলে এই যে এখন আমার মুখ দেশের সম্পদটার দিকে ভালো লাগছে, এটা আমার দরকার, খালি সাথে একটা জুড়ে দেয়, এটা আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটু দরকার। বাইরে তুমি কোথায় আছো, তোমার কোন দেশ, তোমার আমার বাসায় কোনো একটা জিনিস ভালো লাগলে তুমি নিয়ে যাইবা, কি কথা কইলে তুমি? এইটা চুরি করার ভিতরে কোনো ফারাক নেই আসলে। চোররা রাত্রে এসে চুপি চুপি নিয়ে যায়, আর তুমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতে আসছো তুমি এত বীর। ট্রাম্পের কথাটা মানে হলো তাই। তাহলে এখন সে এমন তলানি জায়গা ঠেকছে, সে এইভাবে এই কাজটা করবে। ওকে, পরিণতি কি হবে দেখেন। এর মানে হলো সোজা সাপটা মানে হলো গ্লোবাল বিজনেস, গ্লোবাল দেনাপনা, বাণিজ্য। বাণিজ্য কথাটা মানে হলো বিনিময়, এক্সচেঞ্জ। এক্সচেঞ্জেরই একদম সুনির্দিষ্ট করে কমার্শিয়াল অর্থে আমরা বলি বাণিজ্য শব্দটা ইউজ করি। বাণিজ্য মানে হলো পরস্পর পরস্পরকে পণ্য বিনিময় করবে। এই বিনিময়ের সম্পর্কটা 45-এর আগে ছিলই না, অলমোস্ট খুব সীমিত। কারণ কি করে হবে? ব্রিটিশ ইন্ডিয়ায় কেউ বাণিজ্য করতে পারবে কিনা এটাতে নির্ভর করছে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুকুম দিলে পারবে, নাইলে পারবে না। কিন্তু দেশটাই হোল ইন্ডিয়ান মালিক ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সে কেমনি অন্যজনের ব্যবসা দিবে কিনা?
না, আবার দিবেও। যেমন ফাঁক দিয়ে বলে রাখি, ছোট্ট কাহিনী, ব্রিটিশ সাহেব যেগুলো আছে তার সাথে থাকা কিছু চামচাস যেগুলো তৈরি হয়েছিল ইন্ডিয়ায়, বড়লোক তো মনে করে নিজেদেরকে, ব্রিটিশদের সাথে থাকা 5-8 বড়লোক আমি। এখন শুনতেছে আমেরিকাতে নাকি শীতের সময় বরফ পড়ে। বাবা, এই বরফের সাইন, বরফ তখন আবিষ্কার হয় না, কিন্তু ফ্রিজ টিজ আসেন নাই তখন দুনিয়াতে। আমেরিকা থেকে জাহাজ ভরে বরফ নিয়ে আসতো, আর এই বরফের ব্যবসায় করতো ব্রিটিশরাই। এই বরফ ইন্ডিয়াতে নিয়ে এসে বিক্রি করা হইতো, অর্ধেকটা গলে যেত, যেটুক বাসে ওটুকু বিক্রি হইতো হেভি দামে। আর মতো বড়লোকদের ঘরে ব্রিটিশের মূলত নিজেদের নাম ড্রিঙ্কস এর মধ্যে, মদের মধ্যে বরফ দিলে খাইতে কিন্তু খুব মজা লাগে। তো এই যে বরফের ব্যবসা ছিল, ছোট 1% না, যা নিয়ে যেত সাত তুলনায়, তবু তো এটা একটা ব্যবসা ছিল। তো ব্রিটিশ ইন্ডিয়াতে অন্য দেশের মাল ঢুকবে কিনা যেটা ইংল্যান্ডের না, তা ছিল এই টাইপের জিনিস। আর তাও আবার ওই ব্যবসাটাও করতে ব্রিটিশরা, কোনো ইন্ডিয়ান এই ব্যবসা করতে পারবে না যদি না ব্রিটিশরা অ্যালাউ করে। জাহাজ ওখান থেকে ফিরে আসার সময় ম্যাক্সিমাম সময় খালি আসতো, তো জাহাজের ভারসাম্য রক্ষা মুশকিল, আসার সময় তুই লবণ উঠা, এই লবণের ব্যবসা করতে রবীন্দ্রনাথের ঠাকুর দাদা। মানে ওই লবণ এখানে আসার পরে, ইন্ডিয়াতে আসার পরে লবণ কিনে নেওয়া, আবার এটা বিক্রি করে, এই ব্যবসা করতে। তাহলে এই টাইপের কারবার, হোয়াট এভার ইট ইজ, বাণিজ্য করতে গেলে আপনাকে তো পারস্পরিক সম্পর্কটা থাকতে হবে। তাহলে ট্রাম্প বাণিজ্যের কোনো নীতি মানবেন না, তাই হয়ে যাবে কেন? কারণ আপনি যখন বলবেন ইন্টারন্যাশনাল নীতি মানবো না, অর্থাৎ ইউএন আছে বলে কিন্তু গ্লোবাল বাণিজ্য চলতেছে। ইউএন যদি না থাকে তাহলে গ্লোবাল বাণিজ্য চলবে না। আরো বিশেষ করে আইএমএফ যদি না থাকে গ্লোবাল বাণিজ্য অসম্ভব। আইএমএফ টাইপের একটা প্রতিষ্ঠান লাগবে, সেটা ব্রিক্স নাম হইতে পারে, কিন্তু আইএমএফ টাইপের একটা প্রতিষ্ঠান লাগবে, নাহলে গ্লোবাল বাণিজ্য হবে না। ট্রাম্পের মাথার মধ্যে গেলে স্পষ্ট জিনিস নাই, কিন্তু আমি আন্তর্জাতিক আইন মানবো না মানে জানে বাণিজ্য ভারতের কোনো সম্পর্ক নাই, এটা ধরে নিচ্ছে। অথবা সে ধরে নিচ্ছে যে আমেরিকা নিজের দেশে যা মানে তাই খাবে, নিজেই বাড়াবো, নিজেই খাবো, বাইরে থেকে কিছু আনবো না, বাণিজ্য লাগতো না আমার, এটা চিন্তা করে বলে নাই। বহু আমেরিকান বীর থাকে, মেলা কিছু বলে, তাদের ভিতরে এই মিস্টেক হয়, কিন্তু এক সাইডে চিন্তা করে। মানে ট্রাম্পেরও তো বুদ্ধিদাতা আছে, কিছু কনসালটেন্ট আছে না, তাদের বুদ্ধি ছাড়া তো সেটা করে নাই। তো তারা করছে কি, এই কাজ, এই পার্টটাকে চুপ করে থাকছে। ট্রাম্পের এই কথার মানে হয়ে গেছে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দরকার নেই, বাণিজ্যেরও দরকার নেই। এটা কি বাস্তবায়ন সম্ভব? উত্তর যে না। তাহলে কি করবে? পরে পাওয়ার সুবিধাটা নিবে। ওকে, দ্রুত এখন যে জায়গায় যাব আমি, সেটা হলো ট্রাম্প ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাবে, ট্রাম্পের আমেরিকা বিচ্ছিন্ন হয়ে যাবে, বাণিজ্যের সম্পর্ক থাকবে না। শুরুর দিকে এর ইউনুসের মতন 2-4টা লোক থাকবে, দালালি তবু করতে হবে, ওরা এর ভিতরে দেশকে নিয়ে যেতে চাইবে ট্রাম্পের কোচরে ঢুকাই দেওয়ার জন্য। আর সভাপতির সমাজের যে চাপ আসবে, তাতে ট্রাম্প উল্টা একঘের হয়ে যাবে, ইউনুসপাত করে যাবে। যারা স্বল্প লাভের কারণে এই ট্রাম্পের এই পাগলারা, এই বেকুবের প্রতি সমর্থন দিবে, তারা এরকম হয়ে যাবে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি হবে, যে আমরা গ্লোবাল আইন কানুন মানি না, মানে হলো এটা হয়ে যাবে আমি গ্লোবাল বাণিজ্য করতে পারবো না, যেটা কিন্তু এখন সে বুঝে করেছে এমনটা না। আর ওই যে বললাম, সেকালে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, গিয়ে বলবে তুমি এখন যদি আমাকে না দাও তাহলে কিন্তু তোমার মাথায় বোমা মারবো, বুঝছো? ঠিক যেরকম ভাবে আমাদের মাদুরোকে ধরে নিয়ে গেছে, আরো প্ল্যান করতে আছে, আমরা এখন ইনভেস্ট করবো। কি মজার কথা, এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে খারাপ। ট্রাম্প চলে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এই জন্য বলছে যে এটা হলো 45 সালের পিছনের দিকের একটা কথা। এটা কোথায় গিয়ে ঠেকবে? যখন গিয়ে ঠেকবে ততদিনে দেখবে এইবার তাহলে দুনিয়াটা কি হয়ে যাবে, আর একটা ভাগ হয়ে যাবে। যারা যারা ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে, তারা সব এক হয়ে যাবে, এবং সম্ভবত ওটা হেড হয়ে যাবে বা অর্গানাইজার হয়ে যাবে চায়না। মানে চায়না গ্লোবাল লিডার হিসেবে উঠতে থাকবে, এবং আর একটা গ্লোবাল বাণিজ্যের জগৎ তৈরি হবে এটাকে কেন্দ্র করে। কারণ বাকি সব দেশের তো গ্লোবাল বাণিজ্য করা ছাড়া তো উপায় নেই, এটা যে জায়গায় চলে গেছে। এখন তো আর আপনি
ফিরে যেতে পারবেন না। ঠিক যেমন আপনার দাদা যেভাবে প্রথম গ্রাম থেকে আসছিল, আজকে আপনি ঢাকার বাড়ি আছে, চাকরি করেন, অমুক তমুক এনতেন আছে, ইভেন ছোট ব্যবসা একটা মুদি দোকান আছে, কিন্তু আপনার দাদা যখন আসছিল ওই জায়গায় যদি ফেরত যেতে চান, না আপনি দোকান টাকান বেচে দিয়ে আবার গ্রামে চলে যাবেন, পারবেন? কখনো পারবেন না। সব জিনিস রিভার্সিবল না, পিছন দিকে আবার যাওয়া যায় না, হয় না। একটা সময়ের পরে এটা ইরিভার্সিবল রিভার্স করা যায় না, ঘুরে দেওয়া যায় না। গ্রাম থেকে আসছেন ঢাকায়, আবার ঢাকা থেকে ফিরে গ্রামে আগের মতো থাকতে চাইবেন, ওই জায়গাটাই নেই তো। সব জিনিস রিভার্সিবল না, দীর্ঘ সময় হয়ে গেলে তো একেবারেই না হয়ে যায়। ফলে দুনিয়া যে জায়গায় চলে গেছে, পরস্পর উপর ডিপেন্ডেন্ট, সস্তা। এই কারণে এই জিনিসগুলো আপনি আবার ফেরত চলে গেলে, না আমরা আগের ওই যে একদম নিজেই কামাবো নিজেই খাবো, বাইরে থেকে কিছু আনবো না, বাইরে থেকে কিছু দিবো না, এটাই তো হলো যে মোদির যে এই যে উগ্র জাতিবাদ, যেটা এটাই ওইটা। উগ্র জাতীয়তা বলে বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করবো না, কিন্তু বাইরে এক্সপোর্ট করবো। এই হচ্ছে মোদির শয়তানিটা। ট্রাম্প বলতেছে অনেকটা এরকমই আর, কাউরে কিছু বেচতে দেবো না, তো বেচতে দেবো না, আমরাও যাবো না। এটা হওয়া ছাড়া কি আমাদের উপায় আছে? ফলে যাদের মধ্যে, দুনিয়ার যাদের মধ্যে এই গ্লোবাল এক্সচেঞ্জ চালু থাকবে, ওই দুনিয়াটাই জাগতে থাকবে। এবং একটা পর্যায়ে ট্রাম্প হেরে যাবে, এবং এটা কতদিন চলবে আমার ধারণা এটা 2800 পর্যন্ত চলবে। তবে আগামী 1 বছর পরে আস্তে আস্তে খুঁজতে থাকবে। সো এটা হলো মোটা দাগে হলো যে সব জিনিস রিভার্সিবল না। ষাট কথাটা হলো সব জিনিস রিভার্সিবল না, পিছন দিকে ফেরানো যাবে না। আপনাকে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক নিয়ম কানুন, আন্তর্জাতিক লতে আবার ফিরে আসতে হবে। এটা যে যত তাড়াতাড়ি বুঝে তত ভালো। থ্যাংক ইউ।